আগরতলা দূতাবাসে হামলার ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলব, মিশর থেকে ভিসা ও কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত। দূতাবাসে হামলার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, পায়ে পাড়া দিয়ে ঝগড়া নাক বাঁধানোর পরামর্শ, রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। জাতীয় ঐক্যের ডাক দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যমুনায় বসেছেন ছাত্র নেতাদের সঙ্গে, কাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। এবং সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় নাগরিক কমিটি, 2 বারের বেশি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুযোগ বন্ধ সহ 69 দফা প্রস্তাব। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসিম। এবার বিস্তারিত। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় দেশটির হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাক্ষাৎ শেষে হাই কমিশনার প্রণয় বার্মা বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলেও জানান তিনি। এদিকে নিরাপত্তার কারণে আগরতলা মিশরে ভিসা ও কনসুলার সেবা বন্ধের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত থাকছে জান্নাতুল মোহনার রিপোর্টে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে জরুরি তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। মন্ত্রণালয় ত্যাগের সময় ভারতীয় বিবৃতি সন্তোষজনক হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের আন্তরিকতার ঘাটতি নেই। বাংলাদেশ কোনো পদক্ষেপ নিলে সেটি দৃশ্যমান হবে বলেও জানান তিনি। বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার জানান, ভারত বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। একটি বিষয়কে কেন্দ্র করে 2 দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. Because we are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There's so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. তিনি আরো বলেন, শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে ইচ্ছুক ভারত। Our cooperation benefits our two peoples. The number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এছাড়া ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেও জানান ভারতীয় এই কূটনীতিক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় দেশটির হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। বিস্তারিত জানবো তার কাছে। মোহনা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখছিলাম ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে। তিনি কি বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে? আপনি জানেন যে আজ হঠাৎ করেই ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা, যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন, তো তাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো আমরা সকাল থেকে যখন ছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল যে পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে কীভাবে প্রতিক্রিয়া জানতে পারবো। গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং খুবই দুঃখজনক ঘটনা, এবং বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করিনি। আগরতলার যে ঘটনাটা, বা আগরতলার সহকারী হাইকমিশন ভবনের উপর যে হামলা, বাংলাদেশের পতাকাকে অবমাননা করা, পদদলিত করার মতো যে ঘৃণ্য ঘটনা ঘটেছে, তার জন্যই কিন্তু আজকে আমরা অপেক্ষা করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পারি যে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করা হয়। হঠাৎ করে কিন্তু আমরা এই বিষয়টি জানতে পারি যে কিছুক্ষণের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা, এবং হয়তো এই গতকাল যে ঘৃণ্য ঘটনাটি ঘটেছে, সেই ঘৃণ্য ঘটনাটির সম্পর্কে জবাবদিহি করার জন্য বা জানার জন্যই তাকে তলব করা হয়। এমন ধরনের জরুরি তলব আমরা এর আগে হয়তো দেখিনি, বা
এমন পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতের হবে আমরা জানি না। আমরা বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সম্পর্ক দেখেছি সবসময়, কিন্তু ভারত বাংলাদেশ এই দুটো দেশের মধ্যে যে এই ধরনের সম্পর্ক হবে আমরা দেখিনি। তো আমরা দেখলাম বেলা 3টা সাড়ে 3টা নাগাদ ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন এবং তিনি আসার পরে তারা বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সাথে। তো সেই বৈঠকে আমাদের অনুমতি ছিল না, কিন্তু বৈঠক থেকে বের হওয়ার পরে যখন আমরা বৈঠক থেকে উনি একদম বের হয়ে যাচ্ছিলেন, তো অনেক ঝামেলা, মানে অনেক কষ্ট করে বলা যায় যে তার কাছে আমরা যাই এবং তাকে আমরা জিজ্ঞেস করি এবং জানতে চাই যে বৈঠকে আপনার কেন ডাকা হলো, কি নিয়ে আপনারা আলাপ করলেন। তখন শুরুতেই তিনি যা বললো সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের তো বহুমাত্রিক সম্পর্ক। আপনি নিজেও জানেন যে আমরা বাংলাদেশ এবং ভারতের কি পরিমাণ আমরা আমাদের শপিং থেকে শুরু করে সবকিছুই বলা যায় যে বাণিজ্যিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক মানে সকল ক্ষেত্রে কিন্তু পরস্পরই কিন্তু নির্ভরশীল। আমরা যে একপাক্ষিকভাবে নির্ভরশীল তা না, পরস্পরের নির্ভরশীল এবং কাইন্ড অফ আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, এখনো আছে, যদি একটুখানি তাওয়া ফ্রাই বলা যায় বা একটু গরম সম্পর্ক এখন বিদ্যমান। তো তখন তিনি বললেন যে এই বহুমাত্রিক সম্পর্ক একটিমাত্র এজেন্ডা বা একমাত্র ইস্যুতে নষ্ট হতে দিতে পারেন না তারা এই সম্পর্কে আমাদের যে সম্পর্ক ভারত বাংলাদেশের সেই সম্পর্ক ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। তারা আমাদের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন এবং বরাবরের মতোই দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেই জন্য তারা ব্যবস্থাও নিয়েছে এবং গতকাল তাদের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিও জানানো হয়েছে। কিন্তু আজকে তলবের পরে তার যে প্রেজেন্স বা উপস্থিতি আমরা দেখেছি, সেই উপস্থিতিতে সত্যি আমরা সবাই মানে অবাক হয়েছে যে এভাবে তড়িঘড়ি করে ভারতীয় হাইকমিশনার একদিন পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন এবং তাকেও জবাবদিহির আন্ডারে বা তাকেও তলব করা হবে বাংলাদেশের পক্ষ থেকে। তো এই ছিল আজকের আর কি। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কি আপনাদের কিছু বলেছে? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো তলবের পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা কি ইস্যু নিয়ে তারা আলাপ করেছে সে সম্পর্কে আমাদেরকে এখনো জানানো হয়নি। আমরা পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে চেয়েছিলাম, তখন তিনি বললেন যে আগে এই বিষয়টি যে দায়িত্বরত আছেন তিনি জানাবেন বা ভারতীয় হাইকমিশনারকে যেন আমরা জিজ্ঞেস করি যে তাকে কি জিজ্ঞেস করা হয়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে যখনই ভারতের ভারতের হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন ঠিক তখনই পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাচ্ছেন। বলা যায় যে কাইন্ড অফ সাংঘর্ষিক একটা পরিস্থিতি আর কি তখন ছিল। তো এরপরে হয়তো আমরা আগামী দিন চেষ্টা করব যে আসলে ভারতের সাথে এই আগরতলা ইস্যু নিয়ে বা সামনে বা পরবর্তী সময়ে আর কোনো ইস্যু দাঁড় হবে কিনা বা এ নিয়ে বাংলাদেশের পদক্ষেপ কি বা সার্বিক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আদৌ বাংলাদেশ থেকে বজায় রাখবে কিনা বা কি ধরনের সম্পর্ক চাচ্ছে। আমাদের অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন? অন্তর্বর্তী সরকার বরাবরই বলে গেছেন যে ভারতের সাথে কেন সব দেশের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান, কারোর সাথেই কিন্তু লড়াই থাকতে চায় না, কারোর সাথেই কিন্তু কোনো ধরনের মন বুঝিতে থাকতে চায় না। বাংলাদেশ সবসময় সবার সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চায়। এক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট আন্তরিক রয়েছে এবং ভারতীয় হাইকমিশনার শেষ পর্যন্ত কিন্তু বলেছে যে আমরা বাংলাদেশের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক রেখে কাজ করতে চাই, অন্তর্বর্তী সরকারকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে চাই। আজকে তিনি বললেন প্রণয় বর্মা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্যের ডাক দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র নেতাদের সঙ্গে বসেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন তিনি। পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এটা। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন, তাদের সাথে উনি বসবেন। এবং এই পুরোটার এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন।
সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, বৈঠকের বিষয়ে আপনি কি কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে 5ই আগস্টে সরকার পতনের পর থেকেই কিন্তু ভারতীয় যে গণমাধ্যমগুলো ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে এখানে সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিয়ে ভুল তথ্য এবং সংবাদ প্রচার করে আসছে এবং এর মাধ্যমে বাংলাদেশের যে আভ্যন্তরীণ যে পরিস্থিতি বা যে আভ্যন্তরীণ একটি সাম্য বিরাজ করছিল, যে স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল সেটিকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছিল। তো এর প্রেক্ষিতেই কিন্তু ডাকা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং এই জাতীয় ঐক্যের ডাকে আজকে আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে আসার গণমাধ্যমে এখানে এসে পৌঁছানোর কিছুটা আগ থেকে সন্ধ্যা থেকে এখানে ছাত্র নেতারা যারা ছিলেন এবং বিভিন্ন সংগঠনের ছাত্র নেতা, এখানে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র রয়েছেন এবং এর পরবর্তীতে ছাত্র দল রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে প্রথমবারের মতো বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে সেই প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই যারা মূল রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন এবং যদিও এই বৈঠকটি 1 ঘন্টা চলার কথা ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকক্ষণ যাবৎ কিন্তু এই বৈঠকটি চলছে এবং এর মাধ্যমে জাতীয় ঐক্যের ক্ষেত্রে কতটুকু কি অগ্রগতি হয়েছে সেটি হয়তো বা তারা যখন বের হয়ে আসবেন সেই বৈঠক থেকে তখন আমরা সেখান থেকে জানতে পারবো। এবং আমরা যেমনটি জানি যে এই যে আজকে যেটি হয়েছে যে জাতীয় ঐক্যের ডাকে হিসেবে প্রথমবারের মতো ছাত্ররা এখানে এসছেন এবং এর পরবর্তীতে আমরা যেমনটি জানি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই আলোচনাটি বা বৈঠকটি হবে এবং এর পরবর্তীতে যারা ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে একইভাবে এই বৈঠকটি হবে এবং এই বৈঠকের পর যে জাতীয়ভাবে যে ঐক্যের ডাকটি হয়েছে সেই জাতীয় ঐক্যটি হয়তোবা গঠিত হবে এবং জাতীয় ঐক্যের ভিত্তি কী হবে সেটিও নির্ধারণ করা হবে। অন্যদিকে ভারতীয় যে গণমাধ্যমগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যে ভুল সংবাদগুলো প্রচার করছে বা যে বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে সেগুলোর বিরুদ্ধে হয়তোবা একটি পদক্ষেপ নেওয়া হবে। তো এইটাই ছিল এইখান থেকে বা যমুনার সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ জাতীয় ঐক্য নিয়ে। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কায়েস রাহাত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভাঙচুর ও অনুপ্রবেশের ঘটনায় আটক হয়েছে 7 জন, বরখাস্ত হন 3 পুলিশ সদস্য। এই পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিল আগরতলা হোটেল অ্যাসোসিয়েশন। এমন বিতর্কিক কর্মকাণ্ডের মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ভারতকে ছাড়া টিকতে পারবে না বাংলাদেশ। লুৎফুর কবিরের রিপোর্ট। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী নির্যাতনের শিকার হচ্ছে এমন গুজবে কান দিয়ে সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে বর্বর হামলা চালায় উগ্রপন্থীরা। পতাকা অবমাননা, প্রধান ফটকে ভাঙচুর এবং পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকায় বইছে সমালোচনা। তাৎক্ষণিক ক্ষোভ জানিয়ে একে 1961 সালের স্পষ্ট ভিয়েনা কনভেনশন লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দেয় ঢাকা। এ ঘটনায় চাপে মোদী সরকার, ফলে হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার কয়েকজনকে আটকের কথা জানিয়েছে আগরতলা প্রশাসন। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার জানান, বরখাস্ত করা হয়েছে 3 জন সাব ইন্সপেক্টরকেও। আরও একজনের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। এসপি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর মাঝেই বাংলাদেশকে তাচ্ছিল্য করে মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে বলে তার অভিযোগ। বলেন, ভারতের সমর্থন ছাড়া টিকতে পারবে না বাংলাদেশ। তো ऐसा नहीं होना चाहिए, इस तरह जबरदस्ती कुछ नहीं करना चाहिए। এ যখন পরিস্থিতি, তখন ত্রিপুরায় বাংলাদেশের পর্যটক বয়কটের ডাক দিল দ্য অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশি পর্যটকের জন্য থাকবে না কোনো হোটেল এবং দেয়া হবে না খাবারও। সব হোটেলে নোটিশ টাঙিয়ে দিতে বলা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। বাংলাদেশ বিরোধী এ বিতর্কিত পদক্ষেপে দুদেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত পায়ে পড়ে ঝগড়া করতে চাইলে দেশের 18 কোটি মানুষ চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ও চাঁদপুর নৌবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টিতে ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদদের দায়ী করে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ছেদ পড়লে ভারতের চরম মূল্য দিতে হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা।
সহকর্মীদের তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নদীবন্দরের নির্মাণাধীন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে ভারতের সাথে দেশের চলমান ইস্যু নিয়ে কথা বলেন তিনি। বলেন, ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলে বাংলাদেশের 18 কোটি মানুষ সব সময় চুপ করে বসে থাকবে না। তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না, আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এটা কি খুব ভালো লক্ষণ? ভালো লক্ষণ। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। এ সময় ভারতীয় কিছু মিডিয়া ও রাজনীতিবিদ এ অস্থিরতা সৃষ্টির পেছনে দায়ী উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হলে তার কড়া মূল্য গুনতে হবে ভারতকে। এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে, হয়তো তাদের ব্যাপার। কিন্তু আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে। পরে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে দাবি করে বলেন, এতে শ্রমিকরা জড়িত নয়, বরং একটি বড় মহলের অপতৎপরতাই দায়ী। এই গার্মেন্টস বন্ধ করার পিছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে। হ্যাঁ, এটা শুধু শ্রমিককে দোষ দিলে হবে না। এইটা কি ধরনের ষড়যন্ত্র আছে সেটা তো আমরা মোটামুটি টের পাচ্ছি। এর আগে সকালে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ পরিবহন পরিদর্শনে যান তিনি। এ সময় পায়ে পড়ে বিরোধে জড়ালে দেশের মানুষ কোনোদিনও ভারতমুখী হবে না বলে মন্তব্য করেন তিনি। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, তবে এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশকে অস্থির করার চেষ্টা করলে ভারতও স্বস্তিতে থাকবে না বলে সতর্ক করেন তিনি। যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকেন, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তা নয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। থাকতে চাই। সংখ্যালঘু নির্যাতনের জন্য জাতিসংঘ শান্তি রক্ষা মিশন দরকার হলে সবার আগে ভারতের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণের সঙ্গে সম্পর্ক না গড়ে উল্টো পথে হাঁটছে ভারত। আর দেশটির গণমাধ্যম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত থাকছে সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে এমন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলে অংশ নেয়া নেতারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে আবার তাদের পুতুল সরকার হিসেবে পুনর্বাসন করার ভারতীয় অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে দেশের জনগণ। বাংলাদেশের 17 কোটি মানুষ এক এবং ঐক্যবদ্ধ, তারা বাংলাদেশে মাটিতে আর সেই পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মোতায়েনের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অভিযোগ করেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 এর সুস্পষ্ট লঙ্ঘন। তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো। আপনারা শত শত মসজিদ ভেঙে মন্দির বানান, গরুর মাংস খাওয়ার অপরাধে নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলেন। আগে নিজের দেশ সামলান, শান্তিরক্ষী বাহিনী আপনার দেশ ইন্ডিয়াতে মোতায়েন করুন। বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার পতনের পর ভালো প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জনগণকে সমর্থন করা উচিত হলেও ভারত উল্টো পথে হাঁটছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরকম একটা রেজিম পতনের পরে গুড নেইবারের জন্য তাদের উচিত ছিল এই সরকার এবং বাংলাদেশের জনগণকে সমর্থন করা। সমর্থন না করে ভারত উল্টা পথে হাঁটছে। দুই দেশের সম্পর্কের জন্য জনগণের সম্পর্ক
খারাপ করার ব্যবস্থা করছে ভারত নিজে। বাংলাদেশের কোনো ইস্যুতে ভারতের কথা বলার আগে নিজেদের অভ্যন্তরে নজর দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। যদি এনপি স্পেশাল সংখ্যাগরিষ্ঠদের জন্য যদি আসতেই হয় তাহলে সর্বপ্রথম ভারতে আসতে হবে। বহির্বিশ্বে এগুলো প্রচার করার চেষ্টা করছে এবং বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা করার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের মানুষ কোনোদিনও করবে না। তবে ভারতের চিন্তা করা উচিত বাংলাদেশ সম্বন্ধে বলার সময়, এই পিস কিপিং মিশনের কথা বলার সময় তাদের নিজেদের দেশে কি ঘটছে মাইনরিটির উপরে, সেটা দিকে চিন্তা করা উচিত। বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব না চেয়ে বিশেষ ব্যক্তির সাথে ভারতের সম্পর্ক চাওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বিস্ময়কর বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে এরকম ডিপ্লোমেসি কোনোদিন হয় না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যমুনায় কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মধ্য দিয়ে কি বার্তাটি দিতে চায় সেই জিনিসটি স্যার আজকে আমাদের কাছ থেকে শুনেছেন। আর যেটি বললেন ভারতের যে বিষয়টি, দেখেন ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। জ্বালানি সহ যেই আমাদের সীমান্তের যেই হত্যাগুলো করেছে সেই হত্যাগুলোর যেন বিচার নিশ্চিত করা হয় এবং বাণিজ্য যেটি রয়েছে বাংলাদেশের সাথে সেটি যেন ন্যায্যতার সাথে হয়, সেইটির ব্যবস্থা যেন করা হয়। এবং আমরা বারবার বলেছি ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা সুলভ সম্পর্ক নেই, অ্যান্টাগনিস্টিক কোনো সম্পর্ক নেই, বরং ভারতের যে সরকার একদম বছরের পর বছর 1.5 যুগের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের যে প্রশ্নটি, আমাদের যে অস্বস্তিটি হচ্ছে সেই জায়গাতে আমরা ভারতের কাছে আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আছি আমরা এসেছি এবং এছাড়াও আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে কয়েকজন এসেছেন, একাংশ, এবং আমরা আজকে দেখা করেছি এবং আমাদের যে বক্তব্য জনগণের পক্ষ থেকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে সেটা উত্থাপন করেছে। না, আজকে শুধু আমাদের সাথে আলাপ হয়েছে। এখানে শুধুমাত্র আমাদেরকে কয়েকজন শিক্ষার্থী যারা হচ্ছে আন্দোলনের ফেস হয়েছিল, জাস্ট তাদেরকে ইনভাইট করা হয়েছে, তারা এখানে এসেছে। মূলত হচ্ছে দেশের যে মাঠের যে পরিস্থিতিটা এবং হচ্ছে সংবিধান সংস্কার নয়, পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। এই জন্য সংবিধান সংস্কার কমিশনকে 69 দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি, যেখানে নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান অনুমোদনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংসদের মেয়াদ 4 বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি থাকার সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। সংবিধান সংস্কার নিয়ে বিভিন্ন মহলের প্রস্তাবনা নিচ্ছে অন্তর্বর্তী সরকার গঠিত এই সংক্রান্ত কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিশনের কাছে 69 দফা প্রস্তাব তুলে দেয় জাতীয় নাগরিক কমিটি। সংবিধান সংস্কার নয়, পুনর্লিখনের দাবি জানিয়ে নাগরিক কমিটি বলেছে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান অনুমোদন করতে হবে। সংসদের মেয়াদ 4 বছর করা, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি না থাকা সহ গণভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছে কমিটি। সংবিধানকে চেঞ্জ করার যে প্রক্রিয়াটা আছে, আমরা চাই যে সেই প্রক্রিয়াটা আর না থাকুক এবং আমরা চাচ্ছি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী, যেটা হচ্ছে পরপর বলা হচ্ছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, এবং আমরা চাচ্ছি যে জীবনে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই আইনটা থাকুক আমাদের সংবিধানে।
এছাড়া 2 কক্ষ বিশিষ্ট সংসদ চালু উচ্চকক্ষের 100 আসন আনুপাতিক পদ্ধতিতে বন্টন এবং নিম্নকক্ষে 300 আসনে সরাসরি নির্বাচনে প্রস্তাব করা হয়েছে। উচ্চকক্ষ 100 আসন বিশিষ্ট এবং যেটা পিআর সিস্টেমে হবে এবং নিম্নকক্ষ আইনসভা সেটা 300 আসন বিশিষ্ট হবে। সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমরা বলেছি সেটা থাকতে পারে, তবে সময়ের পরিক্রমায় সেই জিনিসটা এক সময় গিয়ে হয়তো বন্ধ হতে পারে। সংবিধানের ভারসাম্য রক্ষায় 69 দফা প্রস্তাবনা গুরুত্বপূর্ণ বলে দাবি করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।